এখন আমি বাংলা সাহিত্যের জন্মকথা নিয়ে কথা বলবো। বিশেষ করে চারজন বাংলা কবি যাদেরকে আমরা অনেক আন্ডার এস্টিমেটেড করেছি, তাদের অবদানগুলোকে অস্বীকার করা হয়েছে অনেক ক্ষেত্রে। বিশেষ করে কলকাতাবাসীরা এই অবদানগুলো অস্বীকার করেছে এবং অস্বীকার করার কারণগুলো আমি ব্যাখ্যা করব। সেটা হলো গিয়ে চারজন হলো শাহ মোহাম্মদ সগীর, শাহ মোহাম্মদ সগীর এবং তিনি চতুর্দশ বা পঞ্চদশ শতাব্দীর কবি। তিনি গিয়াসউদ্দিন আজম শাহর সময়কারা। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে শাহ মোহাম্মদ সগীর, আলাউল, দৌলত কাজী, আলাউল এবং আব্দুল হাকিম, এই চারজন চট্টগ্রাম বা আরাকানের কবি। এই চারজনকে নিয়ে বাংলা সাহিত্যে আলোচনাটা খুবই কম হয়েছে, কারণ এই চারজন ছিলেন মুসলমান। আর এই যেটা সাহিত্যিক বাংলা যেটা চট্টগ্রামে শুরু হয়ে গেছিলো সেটা পরিপূর্ণ বিকাশ হয় কলকাতায়। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই চট্টগ্রামে কেন এই বিকাশটা হলো, এবং চট্টগ্রামে এই আলাউল লিখেছিলেন হলো পদ্মাবতী। তো আলাউলের আগেই আরেকজন ছিলেন, তিনি হলেন কি দৌলত কাজী। আলাউল এবং দৌলত কাজী এই দুইজন হলো গিয়া আরাকান রাজসভায় ছিলেন, এবং এই মাগন ঠাকুর তাদের পৃষ্ঠপোষক ছিলেন। মাগন ঠাকুর হলেন গিয়া তিনি একজন মুসলমান, ঠিক আছে। কাজেম আল কুরাইশি বা এ ধরনের তার নাম। তো এই কাজেম আল কুরাইশি তার উপাধি ছিল মাগন ঠাকুর। এই মাগন ঠাকুর থেকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত যে সাহিত্যিক দৌড়, সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয় না। তো এই মাগন ঠাকুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুটি আমি আলোচনা করব। তো মাগন ঠাকুর তিনি চট্টগ্রামের ছিলেন আর কি, এই প্রধানমন্ত্রী ছিলেন আরাকান রাজসভায়। তিনি চট্টগ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় মুসলমানদের অনেক প্রভাব ছিল এই চট্টগ্রাম, মানে আরাকানে। তো এই জিনিসটা আমাদের বুঝতে গেলে আমাদের উর্দু সাহিত্যের জন্মটা আমাদের বুঝতে হবে। উর্দু সাহিত্যের জন্মটা কিন্তু উত্তর ভারতে না, এটার জন্ম হলো এই নাম কি বলে, দক্ষিণ ভারতে। ওয়ালিকে বলা হয় বাবাই উর্দু। তাহলে সেই অর্থে আমাদের বাবাই বাংলা বলা যায় শাহ মোহাম্মদ সগীরকে। তো শাহ মোহাম্মদ সগীর চট্টগ্রামের লোক। তিনি গিয়াসউদ্দিন আজম শাহের সময় ছিলেন, এবং তার ছিল হলো গিয়া এই নাম কি বলে, তার হলো গিয়া এই তার কাব্যগ্রন্থ হলো গিয়া ইউসুফ জুলাইখা, অনুবাদ কাব্য। কিন্তু আমরা বঙ্কিমচন্দ্র বা মাইকেল মধুসূদন প্রথম দিকে কিন্তু তারা ইংরেজি সাহিত্য নিয়ে কাজ করেছিলেন, এবং তাদের বেশিরভাগ কাজে ইংরেজি সাহিত্যের প্রভাব আছে। কিন্তু আমাদের এই চট্টগ্রামের এদের কিন্তু আর আরবি সাহিত্যের বা ফার্সি সাহিত্যের প্রচণ্ড প্রভাব আছে। তো ইউসুফ জুলাইখার ওই প্রভাবেই তিনি বাংলায় রচনা করেছিলেন ইউসুফ জুলাইখা কে, এই শাহ মোহাম্মদ সগীর। তো শাহ মোহাম্মদ সগীরের পরে আসেন হলো গিয়া দৌলত কাজী, তিনি আরাকানের। দৌলত কাজী পরে আসেন হলো গিয়া আলাউল। দৌলত কাজী 1600 সালে জন্ম, আর 1607 সালে জন্ম হলো গিয়া এই নাম কি বলে, 1607 সালে জন্ম হলো গিয়া আরাকানের যে এই আলাউল তিনি লিখেছিলেন পদ্মবাদ বা পদ্মাবতী। তিনি লিখেছেন পদ্মাবতীটা ওই পদ্মবাদ যে শাহ মোহাম্মদ জায়সি বা মালিক মোহাম্মদ জায়সির অনুবাদ বলা যায়, পদ্মবাদের অনুবাদ করেছিলেন। এই হলো গিয়া এই এবং তার অনুবাদ বলে হুবহু অনুবাদ না, তার অনেক কিছুই চেঞ্জ আছে। এবং আমি তো বললামই যে কলকাতার এদের এই যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথের উপরেও কিন্তু ওয়েস্টার্ন সাহিত্যের অনেক প্রভাব আছে, এবং সেইগুলোর অনেক ক্ষেত্রে ভাবানুবাদও বটে। কিন্তু এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই সাহিত্যে আরবি ফার্সির প্রচণ্ড প্রভাব ছিল চট্টগ্রামের এই সাহিত্যে, এবং এদের সাহিত্যে কলকাতার সাহিত্যে ইসের প্রভাব প্রচণ্ড বেশি, ইংরেজি এবং ফ্রেঞ্চ সাহিত্যে প্রচণ্ড প্রভাব বেশি, জার্মান সাহিত্যে তেমন প্রভাব নাই। কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে এই উর্দুর যে বিকাশ, ওয়ালি থেকে শুরু করে মীর তকিমির, গালিব, স্যার সৈয়দ হালি, তারপরে শিবলি নোমানি এবং ইকবাল, এগুলোতে কিন্তু আমরা দেখব জার্মান দর্শনের প্রভাব চলে আসছে প্রচণ্ডভাবেই। কারণ এইটাকে আমরা বুঝতে হবে যে এটা কিন্তু একটা কন্টিনেন্টাল ব্যাপার ছিল। উর্দু সাহিত্যের বিকাশটা ছিল কন্টিনেন্টাল, আর এইটা হলো কান্ট্রির একটা বিকাশ, যে বাংলা একটা দেশ আর হিন্দুস্তান একটা মহাদেশ, এটা বুঝতে হবে। হিন্দুস্তানের যে বিকাশ হয়েছিল এটা মহাদেশীয় বিকাশ, আর বাংলার বিকাশটা হয়েছিল
দেশীয় বিকাশ। তো এই দেশীয় বিকাশে আমরা দেখব যে কান্ট্রি টু কান্ট্রি করেসপন্ডেন্স হয়েছে এবং উর্দু সাহিত্যের বিকাশ হয়েছে মহাদেশ টু মহাদেশ। তো এই জিনিসটা আমরা বুঝতে হবে যে গোটা হিন্দুস্তানের সাথে সম্পর্ক হয়েছিল গোটা ইউরোপের, আর বাংলাদেশের যে সম্পর্ক হয়েছিল ইংল্যান্ড দেশের, ইংল্যান্ড বা ফ্রান্স দেশের, কিন্তু গোটা ইউরোপ মহাদেশ কিন্তু বাংলা সাহিত্যে আসে না। কিন্তু আমরা চেষ্টা করব যাতে কন্টিনেন্ট টু কন্টিনেন্ট সম্পর্কটা হয়, তাহলে কি হবে, বাংলাদেশ সাহিত্যেরও অনেক বিকাশ হয়ে যাবে। তো এখন আমরা দেখব যে এরপরে এখন কি প্রথমে আমরা কি বললাম যে এই শুরু হলো শাহ মোহাম্মদ সগিরের থেকে, তারপরে চলে গেল আরাকানে। আরাকানে দুইজন ছিলেন, আরাকানে দুইজন হলেন গিয়া, একজন হলেন গিয়া বঙ্গবাণীর যে লেখক সেটা হলো গিয়া ইনি হলেন 1620 সালে, ইনি হলেন গিয়া নূরনামা তিনি লিখেছেন, তিনি ইউসুফ জয়াকে লিখেছেন। তাহলে নূরনামা হলো কি আল্লাহ নবীর জীবনী, ইনি 1620 সালে এই যে নাম কি যেসব বঙ্গেতে জন্ম হিংসা বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, এগুলো কিন্তু এই নাম কি বলে এই আব্দুল হাকিমের লেখা, এই চারজনের মধ্যে শেষজন। এবং তিনি বলছেন নিজ দেশে যে মানে যারা নিজ দেশে ভালো লাগে না তাদের কি হলো, তারা মানে মানে যেসব বঙ্গেতে জন্মে হিংস্রজন বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, এটা কিন্তু যে এই যে যারা বাংলার জন্য বাংলাকে হিংসা করে তারা বাস্টার্ড আর কি বলছে, তাদের জন্মের ঠিক নাই। এবং তিনি বলতেছেন কি মাতৃভাষা যার মনে না জুয়ায় নিজ দেশ তাই কেন বিদেশ না যায়, যারা মাতৃভাষায় নিজের ভাষাটাকে ভালো লাগে না তারা কেন বিদেশে যায় না, এই কথাটা কিন্তু এই চারজনের শেষজন আব্দুল হাকিমের কথা। তো আব্দুল হাকিম 1620 সালের কবি, এনারা কিন্তু এই যে এই বাংলা যারা আর্লিয়েস্ট করে খুব বেশি হলে, যেমন বলা হয় যে সাহিত্যিক বাংলার জন্ম হলো গিয়া ইসের কাছ থেকে, এই নাম কি বলে এই বিদ্যাসাগর, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। কিন্তু তিনি করেছেন কি ইংরেজি দেখে দেখে কমা আর দাড়ি এইগুলো বসিয়েছিলেন, কিন্তু আমরা দেখব যে ওই ইসের মধ্যে কিন্তু দাড়িগুলো ছিল এবং ডাবল ডাবল দাড়ি ছিল, এই জিনিসটা হচ্ছে ডাবল দাড়ির জায়গায় এক দাড়ি ইউজ করেছেন। কিন্তু এই কমাটা তিনি নিয়ে এসছেন ইউরোপিয়ান সাহিত্য থেকে। কিন্তু তাই বলে কি বাংলায় ছিল না, ওই যে নাম কি বলে দাড়ি ছিল না, এগুলো দেখবে ডাবল ডাবল দাড়ির মতো ছিল। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এই এখানে কিন্তু কিছু ছিল আর কি, পুরা রুটকে অস্বীকার করার একটা চেষ্টা কলকাতাবাসীদের মধ্যে আছে, কারণ এরা ছিল হিন্দু, মানে এই কলকাতার এরা ছিল হিন্দু, আর চট্টগ্রামের এই চারজনই ছিলেন মুসলমান। কাজে এই মুসলমান হেরিটেজটাকে তারা বাদ দেওয়ার চেষ্টা করেছে এবং এই পার্সিয়ান হেরিটেজকেও বাদ দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই ক্ষুদিত পাষাণ, রবীন্দ্রনাথ যে কত শয়তান, আপনি ওই ক্ষুদিত পাষাণটা পড়বেন, যে ক্ষুদিত পাষাণের একটা ঢিরোগটিরি একটা মানে নোংরা একটা গল্প, এবং সেটার দায়িত্ব কিন্তু নিজেও নিচ্ছেন না। তিনি বলছেন যে একজন তার বেশভূষা হলো উত্তর ভারতের মুসলমানের নাম দিয়ে দিচ্ছেন আবার, কারণ এটা মুসলিম বিদেশি রচনা, মুসলমানদেরকে বলালেই বেশি বিশ্বাসযোগ্য হবে। এই জন্য তিনি বলছেন যে তার পোশাক হিন্দুরা মুসলমান বোঝা গেল না, কিন্তু তার পোশাক প্রাচ্য দেশীয় মুসলমানের মতো। এই ক্ষুদ্র পাষাণের গল্পের এই পড়বেন যে তারা বাসে বা ট্রেনে উঠছেন সামথিং এলস, তো ওইখানে একটা গল্পটা হচ্ছে, এবং তিনি বললেন যে আমি গল্পটা বিশ্বাস করলাম না, কিন্তু বাঙালি গল্পটা বিশ্বাস করেছে বলেই রবীন্দ্র জয়ন্তীতে পর্যন্ত এই ক্ষুদিত পাষাণকে আলোচনা করে। এবং ক্ষুদিত পাষাণ যে বাংলা সাহিত্যকে রুটলেস করে দেওয়া, যে এই যে আমি বললাম এই রুট কিন্তু চট্টগ্রাম থেকে, এবং বাবাই বাংলা বলা যায় এই চারজনকে, তারা হলেন গিয়া আব্দুল হাকিম, তারপরে এই আব্দুল হাকিম এবং এই দৌলত কাজী, আব্দুল আলাউল এবং শাহ মোহাম্মদ সগির। কিন্তু এই চারজনকে আমরা পরবর্তীতে দেখব যে চট্টগ্রামের এই চারজন কিন্তু বাংলা সাহিত্যে বাবাই বাংলা বলা যেতে পারে, এবং এদের রুট ছিল কিন্তু পার্সিয়ান বেসড, কিন্তু রবীন্দ্রনাথ বঙ্কিম এদের হলো গিয়া ইউরোপিয়ান বেসড না বলে আমরা বলতে পারি ব্রিটিশ বেসড, এবং তারা কিন্তু ভেরি মাচ নাম কি বলে ওই ঠিক ব্রিটিশকে তারা আদর্শ হিসাবে নিয়েছে। যেমন মোহাম্মদ আজম একটা জায়গায় বলেছিলেন যে তাদেরকে কম্পেয়ার করতে হবে ঠিক ব্রিটেনের সাথে
এই কলকাতার এই জিনিসটা যে একটা নির্দিষ্ট পয়েন্ট কান্ট্রি টু কান্ট্রি, এটা কিন্তু কন্টিনেন্ট টু কন্টিনেন্ট সম্পর্কটা হচ্ছে না। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কন্টিনেন্ট টু কন্টিনেন্ট সম্পর্ক সেটা উর্দুর হয়েছিল। উর্দুর ক্ষেত্রে আমরা দেখব যে এই ওয়ালি থেকে পরবর্তীতে যে মীর তকি মীর, তারপরে ইসের যে সম্পর্কটা মীর তকি মীর, তারপরে এই নাম কি বলে এই মীর তকি মীর, তার সাথে এই গালিব, তারপরে হালি, তারপরে মমিন খান, যে তার আগে মমিন খান, মমিন জক, এবং তারপরে এই যে নাম কি বলে এই হোসেন আজাদ। তারপরে এই যে উর্দু সাহিত্যের যে ব্যাপকতা সেইটা কিন্তু মানে ওই দক্ষিণ ভারতে সাথে সম্পর্কটা তাদের বজায় ছিল, কিন্তু আমাদের এখানে এই কলকাতার এরা এই বাংলার অরিজিন হিসাবে চট্টগ্রামের অস্তিত্ব সম্পূর্ণই অস্বীকার করে বসে। এবং আমরা দেখব যে এই যে হালির সাথে হালির সমসাময়িক আরেকজন তিনি হলেন গিয়া দাগ দেহলভি, কিন্তু তার শেষ 10 বছর তিনি দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন। কিন্তু কলকাতার কেউ যাইয়া দক্ষিণ ভারতে যে আবার মানে দক্ষিণ বাংলায় বিশেষ করে চট্টগ্রামে যে কাটাইছে এইটা কিন্তু আমরা আর পাই না। তাহলে এখানে মানে কানেকশানটা সম্পূর্ণ বিচ্যুত হয়ে গেছে এই চট্টগ্রামের সাথে কলকাতার। কিন্তু এই যেটা দক্ষিণ ভারত থেকে উর্দুর কানেকশানটা কিন্তু উত্তর ভারতের সম্পূর্ণ বিকাশ হয়নি। এখন আমরা দেখব যে দক্ষিণ ভারতকে প্রচণ্ডভাবেই মুভি টুভি করতেছে, সায়েন্সে নোবেল প্রাইজ পাচ্ছে, কিন্তু বাংলা ঢাকা নোবেল প্রাইজ পাচ্ছে না, কলকাতা নোবেল প্রাইজ পাচ্ছে না, চট্টগ্রামে সায়েন্সে নোবেল প্রাইজ পাচ্ছে না, জিরো। তাহলে এই যে ইগুলা এই মানে চট্টগ্রামের এই 4 জনের উৎপত্তি কেন, এইটা আমি এখন একটু বিস্তারিত আলোচনা করব। যে যেহেতু উর্দুর ভাষাটা ছিল উত্তর ভারতের লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল, এই লখনউ, দিল্লি এই লোকেরা কিন্তু উর্দুতে কথা বলতো। ঠিক আছে, এই উর্দুটা কি যে শাসক পার্সিয়ান বলতো, আর লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতো এই লোকাল যে আবধি বা হরিয়ানার যে ল্যাঙ্গুয়েজগুলো, পাঞ্জাবের ল্যাঙ্গুয়েজগুলো, এই ভাষাগুলো তারা কথা বলতো। কিন্তু এই উত্তর ভারতের যে কথা ল্যাঙ্গুয়েজটা সেটা বিহার থেকে একেবারে পর্যন্ত পাঞ্জাব পর্যন্ত যে ভাষাটা ছিল উত্তর ভারতের, সেই উত্তর ভারতের ভাষাগুলো কিন্তু ছিল হলো কি পার্সিয়ান প্রভাবিত লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা উর্দু বলতে পারি। কিন্তু তারা সাহিত্য করতো কি এই ইরানি ভাষায়, কারণ সবাই চায় যে তার ভাষাটা একটুখানি উপরের স্তরে উঠাক। যেমন আমাদের এক ম্যাথ টিচার হুরায়রা স্যার বলতেন যে নাম কি বলে যে আমি সাতগ্রামের লোক আমার এলাকায় আসতো, আমার এলাকার স্কুলে আসতো করতে, নাম কি বলে লেখাপড়া শিখতে, আর আমি গেলাম আবার আরেক জায়গায় নাম কি বলে শিখতে। তো এরকমই কেউ কিন্তু নিজের বাসায় সন্তুষ্ট না, সে সবাই চায় একটু উন্নতি, আরও উন্নতি, আরও সেই জায়গাটায়। তো ওই রকম যে ওই এলাকার লোকেরা ফার্সিতে শিখতো, কিন্তু দক্ষিণ ভারতের কাছে উর্দুই মেলা, কারণ ওই এলাকার লোকেরা তো উর্দু জানে না, তাদের ভাষাগুলো তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়া। তো দক্ষিণ ভারতের ওরা কিন্তু উর্দুতে সাহিত্যিকটা শুরু করলো। পরে দেখলো যে উর্দুতে সাহিত্য ভালো হয়, তখন বলে আমাদের লোকরাও বুঝে, পরে আস্তে করে উর্দুতে চলে আসলে কি নাম কি বলে তাদের ভাষাটা, মানে উত্তর ভারতে তখন উর্দুতে লেখালেখি শুরু করলো। তাদের মধ্যে ছিলেন মীর তকি মীর, গালিব, জক, মমিন খান মমিন, এবং এই স্যার সৈয়দ নাম কি দাগ দেহলভি, আলতাফ হোসেন হালি, তারপরে এই নাম কি বলে এই হুসেন আজাদ, তারপরে এই আরও এরকম আছে যে হুসেন আজাদ। এবং তো এই যে নাম কি বলে পরবর্তীতে ইকবাল আইসা উর্দুর একবার চরম বিকাশ হয়ে গেল। তো এই জিনিসটা বুঝতে হবে যে ওই ইকবালের এলাকার আঞ্চলিক ভাষা কিন্তু উর্দু না, ওটা হলো পাঞ্জাবি। তো পাঞ্জাবি থুইয়া তিনি কিন্তু উর্দুতে লেখালেখি করলেন, এবং গোটা বিশ্বে উর্দুর একটা মর্যাদা ছড়িয়ে দিলেন। এবং পরবর্তীতে উর্দু থেকে উর্দুটাই আবার দেবনাগরীতে লেখা তারা বললো হিন্দি। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আবধি থেকে কিন্তু হিন্দি না, হিন্দিটা হলো উর্দুটাকেই এই করে চেঞ্জ করা হলো হিন্দি। তাহলে এর জন্মটা হয়েছিল কোথায়? দক্ষিণ ভারতে। কিন্তু তার আজও কিন্তু ওই ওয়ালির কীর্তিটা স্বীকার করে, এবং কিন্তু এই কারণ ধর্মেও এক, কালচারও এক। আর এদের হলো গিয়া ধর্ম সংস্কৃতিতে এই চট্টগ্রামের সাথে কলকাতার মিল নেই। কলকাতার ওই এলাকার লোকেরা
ভেরি মাচ ইংলিশ প্রভাবিত, এবং তারা এখানে এই কারা কারা আসলে ওখানে আমি তো উর্দু সাহিত্যের বিকাশটা আমি বললাম, এখানে এই চারজন থেকে কীভাবে আসলে আমি একটু বলি, এবং ধর্ম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আমি দেখি যে এখানে বিকাশটা হলো যে নাম কি বলে শাহ মোহাম্মদ সগীর, দৌলত কাজী, আলাওল, আব্দুল হাকিম, এরা চারজনই মুসলমান। এরপরে সাহিত্যে চলে গেল কি রাজা রামমোহন রায়, তারপরে এই ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাম কি বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে এই রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে এই নাম কি বলে এই রবীন্দ্রনাথ ঠাকুর, তা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর, এরা হলো কি বাংলা সাহিত্যে। কিন্তু দেখেন যে ওখানে কিন্তু মুসলমান, এখানে হলো গিয়ে হিন্দু। প্রথম চারজন হলো কি মুসলমান, পরবর্তী সবগুলো 10-12 জন সবাই হিন্দু। তাহলে এই হিন্দু মুসলমান কনফ্লিক্টের জন্য বা কালচারাল সংঘাতের জন্য হিন্দুদের কালচার মুসলমানের কালচার একটু আলাদা, খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছুই আলাদা। তো এখন ভাষাটা এক হলে পরেও কিন্তু এই চট্টগ্রামের যে লিনিয়াসটা কিন্তু এই এরা কিন্তু অস্বীকার করে বসলো। কিন্তু চট্টগ্রামে হলো কি বলা হয় যে সিলেটে বাংলা ভাষা আহত হয়েছে, চট্টগ্রামে বাংলা ভাষা নিহত হয়েছে। ঠিক ওই দক্ষিণ ভারতে যেমন উর্দুর উৎপত্তি হয়েছিল, ওইরকমই যে চট্টগ্রামের লোকেরা বাংলা বলতে পারলেই মেলা। কারণ ওই ভাষা আপনি যদি চট্টগ্রামের লোকের কথা শুনেন, আপনি এক বর্ণ বুঝতে পারবেন না। কারণ বাংলা ভাষার থেকে ওরা পার্বত্য এলাকা, যেমন দক্ষিণ ভারত পার্বত্য এলাকা, উত্তর ভারতের যেমন উত্তরপ্রদেশের লোক সংখ্যায় 26 কোটি, গোটা পাকিস্তানের হলো 22 কোটি, আর উত্তরপ্রদেশের একটা প্রদেশের লোক সংখ্যায় 26 কোটি। তাহলে উত্তরপ্রদেশের যে প্লেইন ভূমি, সেখানে যে প্রচুর মানুষ, সেই তুলনায় কিন্তু দক্ষিণ ভারতে এই তামিল, তেলেগু, মালায়ালাম এগুলো পাহাড়ি এলাকা। তো এই পাহাড়ি এলাকার লোকেরা ওই সমতল ভূমির ওই ভাষাটাকে অনুসরণ করেছিল, উর্দুকে। তো সাহিত্যিক উর্দু শুরু হয়েছিল ওয়ালি থেকে এবং দক্ষিণ ভারতে। আবার আমরা দেখব যে এইখানে বাংলার যে প্লেন ভূমি, এই জায়গার থেকে দিয়ে এই পার্বত্য চট্টগ্রাম বা এই আরাকান, এগুলো কিন্তু পাহাড় পর্বত নয়। তো এই পাহাড় পর্বতের লোকেরা প্লেন ভূমির বাংলা ভাষাটাকেই প্রথমে তাদের কাছে তাদের ভাষাটা ছিল গিয়ে চট্টগ্রামের ভাষা, যেটা বাংলায় বলা যায় কি যায় না বললাম আমি তো, যে বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে এবং নিহত হয়েছে চট্টগ্রামে। তো এই চট্টগ্রামের ওই নিহত এলাকার ওইখানে যাদেরকে বাংলা ভালো করে বলা যায় না বা বোঝা যায় না, তারা কিন্তু বাংলায় যদি সাহিত্য চর্চা করে, সেটাই মেলা। তো সেইখানেই হয়েছিল, এই চারজন এসেছিল সেই আরাকানের পার্বত্য ভূমিতে অথবা চট্টগ্রামের পার্বত্য ভূমিতে। এরা এই চারজন হলো কি 2 জন চট্টগ্রামের, 2 জন আরাকানের। 2 জন চট্টগ্রামের কারা কারা? শাহ মোহাম্মদ সগীর প্রথমজন এবং শেষজন। আরেকজন হলেন কি এই শাহ মোহাম্মদ সগীর, এবং তারপরে আরেকজন হলেন গিয়া নাম কি বলে আব্দুল হাকিম। আর মাঝখানের 2 জন আলাওল এবং এই দৌলত কাজী, এরা হলেন কি আরাকানের। তাহলে 2 জন চট্টগ্রামের, 2 জন আরাকানের, এরা কিন্তু মুসলমান। এবং এখানে এর আগে যে বাংলা এরা কিন্তু হিন্দুরা করতো কি সংস্কৃতিতে চর্চা করতো, কিন্তু বাংলায় সাহিত্য চর্চাটা কিন্তু মুসলমানদেরই অবদান। কিন্তু সেই অবদানটা আজকে কলকাতার হিন্দুরা অস্বীকার করে। এখন আমরা দেখব যে তার পরবর্তীতে যার তারাশঙ্কর, বিভূতিভূষণ পর্যন্ত আমি আসলাম, কিন্তু উত্তর ভারতে উর্দু সাহিত্য কিন্তু বিকাশ হয়েছে, উর্দু হিন্দি এক হয়ে গেছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই ইকবালের পরে থেকে এই যে এই নাম কি বলে দাগ দেহলভি এবং নাম কি বলে এই দাগ দেহলভি এবং যারা এই সময়কার ছিল দাগ দেহলভি, জক, মমিন, এগুলোর পর থেকে যে ইকবালের পর থেকে কারা আসছে, এখানে আসছে হলো গিয়া এই তারপরে আসছে কে হলো গিয়া ওই যারা হলো গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড নাম করেছে, কারণ উর্দুওয়ালারা এই বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি দখল করে নিয়েছিল। তো এরা কারা? এদেরকে আমরা দেখতে পারি যে এই নাম কি বলে এই মনসুর, নাম কি বলে এই শাহী লুধিয়ানভি, তারপরে কবি প্রদীপ, তারপরে এই মুন্সি প্রেমচাঁদ, তারপরে আরও ধরতে পারি নাম কি বলে এই মুন্সি প্রেমচাঁদ, এবং এর সাথে আরও আসবে হলে গিয়া এই নজরুল সুলতানপুরি, তারপরে এই নাম কি বলে জাভেদ আখতার গুলজার রিসেন্টলি। তাহলে এখন উর্দু সাহিত্যে কিন্তু হিন্দু মুসলমান কন্ট্রিবিউশন একই সাথে আমি বলে। এখন ভারতের যে 2 জন সেরা কবি ধরতে পারি, একজন হলো গিয়া জাভেদ আখতার মুসলমান, আবার গুলজার হলো হিন্দি, দুজনেই কিন্তু উর্দু কবি। এই জিনিসটা আমাদের বোঝা লাগবে যে হিন্দির বিকাশ হলেও কিন্তু উর্দু প্যারালালি আপন মর্যাদায় উত্তর ভারতে
ইয়ে আছে, কিন্তু হিন্দি উর্দু একই ভাষায়, দেবনাগরীতে লিখলে সেটাকে বলা হয় হিন্দি, আর যদি আপনি নাস্তালিকে লেখেন সেটাকে বলা হয় উর্দু। আচ্ছা, কিন্তু বাংলায় কিন্তু আমরা দেখব যে এই এইটাকে চট্টগ্রামের ট্র্যাডিশনটাকে আবার কারা রেখেছে সেটা আমি একটু আলোচনা করব, এবং আমাদেরকে একটু আলোচনা করব যে কেন হিন্দি উর্দুর সাথে বাঙালিরা পারতেছে না। এটাও কিন্তু আপনারা আমার এই লেকচারের পর থেকে আপনারা বুঝতে পারবেন। তাহলে হিন্দি উর্দুতে কী কী ছিল? হিন্দি উর্দুতে যে যোগাযোগটা হয়েছিল সেটা কন্টিনেন্ট বেসড যোগাযোগটা হয়েছিল, কন্টিনেন্ট টু কন্টিনেন্ট। সেটা হলো কি যে ইউরোপের শ্রেষ্ঠ সংস্কৃতি ভাষা হিসাবে ইমার্জ করে, সেটা হলো গিয়া জার্মান, এবং জার্মান থেকে সম্পূর্ণ সাহিত্যটাকে জার্মান, ব্রিটিশ, ফ্রেঞ্চ, এদের যে লড়াই হয়েছিল সেখানে জার্মান জয়লাভ করে, এবং ব্রিটিশ, ফ্রেঞ্চ, জার্মান তিনটা থেকে ইনহেরিট করলো কি ইকবাল। এবং সেই জন্য ইকবালের মধ্যে কিন্তু ইউরোপ আমেরিকার যে সেটা কিন্তু কন্টিনেন্টাল বেস, এটা কিন্তু সংকীর্ণ মন মানসিকতা নাই। সেখানে কিন্তু বাঙালি, হিন্দি, উড়িয়া, মারাঠি, তামিল, তেলেগু, পাঞ্জাবি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের লোক, পাঠান, তারপরে এই নাম কি করাচি, সিন্ধ, সবাই কিন্তু উর্দু ভাষায় বা হিন্দি ভাষায় তাদের অবদান রেখে যাচ্ছে। কিন্তু বাংলায় হলো কি এই যেহেতু এই নাম কি বলে এই মুসলমানদের উদারতার যে চারজনের সাক্ষী বা বাংলা সাহিত্যের চারজনের অস্তিত্বকে অস্বীকার করলো কারা? কলকাতার এরা। এর ফলাফলটা হলো যে তারা কিছু মানে জাস্ট ইংল্যান্ড থেকে ডাইরেক্ট নিল বা ফ্রান্স থেকে ডাইরেক্ট নিয়ে বাংলা সাহিত্যকে একটা দেশীয় সাহিত্য করলো, আন্তর্জাতিক সাহিত্য করলো না। ফলে জার্মান সাহিত্য তারা আনলো না, কারণ জার্মান সাহিত্যে ইসলামের প্রভাবটাকে স্বীকার করা হলো। জার্মান সাহিত্যে কান্ট, গেটে, হেগেল এই তিনজনই ইসলামের প্রতি অনুরক্ত ছিলেন, এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। এবং জার্মান যে বিজ্ঞানগুলোকে এটা ইন্টারন্যাশনাল কসমোপলিটান, কিন্তু ব্রিটিশটাকে হলো কি একটা আইল্যান্ড, একটা দ্বীপ রাষ্ট্র, এবং সেটা একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে থাকতো, এবং তারা বিভিন্ন দেশ দখল করলো। তাদের ওই ছোট মনটাকে যেটা করতে পারেনি, পরিত্যাগ করতে পারেনি। যেমন জন মরলে, যিনি মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি পদত্যাগ করেন মন্ত্রিসভা থেকে, তিনি বলেন যে জার্মানি আমার স্পিরিচুয়াল অ্যাবোর্ড, আমার স্পিরিচুয়াল যে বাড়ি হলো গিয়ে জার্মানি, আমি জার্মানিতে লড়াই করতে পারবো না। তিনি বলেছিলেন একটা কথা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সে কথাটা হলো যে ছোট মন আর বড় সাম্রাজ্য একসাথে যায় না, কারণ তিনি জানতেন যে জার্মান সাহিত্য তিনি পড়েছিলেন, জার্মান সাহিত্যে যে কত বড় মনে, সেটা এই জন মরলে জানতেন। এই মন্টি মরলে রিফর্ম, এগুলো কিন্তু তিনি অনেক আগেই জানতেন, এবং তিনি অনেক আগেই ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুইটা রাষ্ট্রের চিন্তা করেছিলেন, যে মুসলমানরা সাংস্কৃতিকভাবে আলাদা এবং হিন্দুরা সাংস্কৃতিকভাবে আলাদা, দুইটা আলাদা রাষ্ট্র হতে হবে। এই চিন্তা করেই কিন্তু তিনি লিখেছিলেন এই যে পৃথক নির্বাচন ব্যবস্থাটা চালু করেছিলেন, যার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে মুসলমানরা যারা লেখাপড়ায় পিছনে পড়েছিল তারা কিন্তু লেখাপড়ায় দ্রুত উন্নতি করতে থাকে। উন্নতি করতে 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 আস্তে আস্তে পাকিস্তান রাষ্ট্রটা ফর্ম করে। তাহলে এই জিনিসটা আমাদের এই ইতিহাসগুলো কিন্তু বাঙালি মুসলমান অনেকেই বলে না, কারণ এটা আমি একটু আলোচনা করব যে এই বাঙালি মুসলমানের মন নামে একটা অতি মানে ক্ষুদ্র, ছোট মনের এবং মূর্খতার পরিচয়, কারণ তার বয়সে তখন কম ছিল। এটা লিখেছিলেন আহমেদ ছফা 28 বছর বয়সে। কিন্তু এই বাঙালি মুসলমানের মনটাকে তিনি সারা জীবন বহন করেছেন, এটাকে সংশোধন করেননি, এটাকে পুরো চেঞ্জ করে ফেলা উচিত ছিল, সেটা তিনি করেননি। কারণ এইটা আমি আলোচনা করব যে কেন বাঙালি মুসলমানের মন এখনও টিকে আছে, এবং আমার মনে হয় যে আমার এই বক্তৃতার পর টিকে থাকবে না, কারণ এটা আমি ব্যক্তিগতভাবে এই করে দেখাচ্ছি যে এই চট্টগ্রামের অঞ্চলের যে এই যে চারজনের কথা বললাম, যে আলাউল, দৌলত কাজী এবং সামহ সগির এবং আব্দুল হাকিম, এই চারজনের যে উত্তরাধিকার সেটা পরবর্তীতে কিন্তু বেশ কয়েকজন আসছে, কিন্তু তারা আবার ওই বঙ্কিম, রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, বিভূতিভূষণ, হ্যাঁ ঠিক আছে, তারপরে এই মানিক বন্দ্যোপাধ্যায়, এদেরকে নিয়ে মেতেছিলেন। ঠিক আছে, এরা কিন্তু কন্টিনেন্টের সাথে সম্পর্ক, এরা কিন্তু কন্টিনেন্টের সাথে না, কান্ট্রি টু কান্ট্রি সম্পর্ক, সি টু সি সম্পর্ক। আর আমরা বলছি যে এই উর্দু সাহিত্যের সম্পর্ক ছিল কন্টিনেন্ট টু কন্টিনেন্ট। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কন্টিনেন্ট টু কন্টিনেন্ট যে সম্পর্কটা, সেটা কিন্তু অনেক বেশি বৃহত্তর, অনেক বেশি মানে সায়েন্স ঘেঁষা, অনেক বেশি বিরাট মনের। ঠিক আছে, সেই বিরাট মনটাকে আমরা একটু ধরার চেষ্টা করতেছি, এবং বাঙালির মনটা কীভাবে ক্ষুদ্র হয়ে গেল সেটা আমি আলোচনা করতেছি। যে বাঙালির এরা কিন্তু পরবর্তীতে আমরা দেখব চট্টগ্রাম বেস্ট, যেহেতু চট্টগ্রামে একটা ঐতিহ্য ছিল, বাংলার সাহিত্যিক, বাংলার জন্মই চট্টগ্রামে, সেখানে চট্টগ্রাম বেস্ট আবার কয়েকজন সাহিত্যিক আসে, তাদের মধ্যে আব্দুল করিম সাহিত্য বিশারদ, তারপরে নাম কি বলে এই আব্দুল করিম সাহিত্য বিশারদ, আহমেদ শরীফ, তারপরে আহমেদ ছফা, তারপরে এই তার আগে ছিলেন হলো গিয়া ওই যে নাম কি বলে ওয়ালিউল্লাহ, সৈয়দ আলিউল্লাহ, তারপরে এই আহমেদ ছফা এবং এখনকার সলিমুল্লাহ খান, এরা কিন্তু সেই চট্টগ্রাম
অঞ্চলের এই যে 6 জনের নাম করলাম এরা 6 জনই চট্টগ্রামের, এই 6 জনই চট্টগ্রামের এবং এরা কিন্তু ওই দক্ষিণ ভারত যেমন উত্তর ভারতকে ফলো করতেছে, এরা কিন্তু চট্টগ্রামকে ফলো এই কলকাতাকে ফলো করেছে। এই নাম কি বলে, এরা এদের দৌড় যেমন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, দক্ষিণ ভারতের দৌড় উত্তরপ্রদেশ পর্যন্ত, আর এই এদের দৌড় হলো গিয়া, এবং এটা কিন্তু কন্টিনেন্ট টু কন্টিনেন্ট যোগাযোগ হচ্ছে। ওখানে গোটা ইউরোপের সাথে ইকবাল যোগাযোগ করতেছেন কি গোটা ভারতবর্ষের। আর এখানে যোগাযোগ হচ্ছে কি এই সৈয়দ ওয়ালিউল্লাহ, তারপরে এই আহমেদ শরীফ, সলিমুল্লাহ খান, এরাদের দৌরত্ব হলো কলকাতা পর্যন্ত। কারণ এই যে আমরা এই এরা যে বক্তৃতা কথা দিয়ে আসতেছে, সলিমুল্লাহ খান যে বিশ্বভারতীতে বক্তৃতা দিয়ে আসছে, এটা বুঝতে হবে যে এরা হলো কি যে কান্ট্রি টু কান্ট্রি, আর ওরা হলো কন্টিনেন্ট টু কন্টিনেন্ট। ওরা গোটা উত্তর ভারত যোগাযোগ করতেছে জার্মানির সাথে, যেটা ইউরোপের হেড, ঠিক আছে। আর আমাদের এখানে একমাত্র জার্মান চর্চা কিছুটা যদি করে থাকে, সেটা করার চেষ্টা করছে বিবেকানন্দ, তো অল্প বয়সে মারা গেলেন। তো জার্মান সাহিত্য বাংলাদেশে বিকশিত হয়নি, বাংলাদেশে বিকশিত হয়েছে ব্রিটিশ সাহিত্য, সেটা রবীন্দ্রনাথের মাধ্যমে, এবং ফ্রেঞ্চ সাহিত্য সেটা প্রমোদ চৌধুরীর মাধ্যমে। এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। ফ্রেঞ্চ সাহিত্যে টিকুচি, নানী নক্ষত্র, এইগুলো কিন্তু এই প্রমোদ চৌধুরীর লেখাগুলোতে আপনারা পাবেন। তাহলে এখন আর ব্রিটিশ সাহিত্যের নারী নক্ষত্র পাবেন কোথায়, এই নাম কি বলে রবীন্দ্রনাথের মধ্যে। তাহলে এখন এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চ এরা ভেরি মাচ কলোনিয়াল, এদের মন অত্যন্ত ছোট, এবং এরা চুষে খাওয়া কান্ট্রির থেকে বাঙালির মধ্যে বাংলাদেশ যে পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাজ দেশ হয়েছিল 4-5 বার, তার পিছনে কিন্তু কলকাতার অবদানটা আমাদের বোঝা লাগবে। তো এই কলকাতার যে সাহিত্যিকগুলো ছিল, আমি তো বলেছি কলকাতার সাহিত্যিক কারা ছিল, তারা হলো গিয়া এই বিদ্যাসাগর, তারপরে এই নাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে ঈশ্বরচন্দ্র গুপ্ত, আর নাম কি বলে এগুলো হলো গিয়ে, তার সাথে হলো গিয়ে মাইকেল মধুসূদন দত্ত, তারপরে হলো রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে এই সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার সঙ্গে এই কী বলে বিবেকানন্দ, তার সাথে তারপরে হলো গিয়া এই যে নাম কি বলে আর যে 3 বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর মানিক এবং তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং আরেক বন্দ্যোপাধ্যায় হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এদের যে সাহিত্য পরবর্তীতে সুনীল, সমরেশ এবং হুমায়ুন আহমেদ, তারপরে শীর্ষেন্দু কিন্তু অনেকখানি উর্দু সাহিত্যের প্রভাব, উত্তর ভারতের প্রভাব শীর্ষেন্দুর মধ্যে আছে। এর মধ্যে উর্দু সাহিত্যের মিষ্টতা আছে, যে বাংলা সাহিত্যের তিক্ততা, যেমন শীর্ষেন্দু এক জায়গায় বলে বসছিলেন, সেটা হলো গিয়া যে বাংলা ভাষা গেতো তেতো আর ভেতো, তার সাহিত্য কি, তার সাহিত্য তিতা না, তার সাহিত্য মিষ্টি, সুইট। যেখানেই যান, যে কোনো একটা লাইব্রেরিতে গেলে বাচ্চাদের বলে শীর্ষেন্দুর বই কেনো, বুড়ারাও ওই শীর্ষেন্দুর বই কেনে। কারণ ওটা যে দূরবীনের নায়ক যখন মারা যায়, কৃষ্ণকান্ত বলে যে আমার কবর দিও তুমি দিল্লিতে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তিনি কি ভেরি মাচ উত্তর ভারতের লিনিয়েজটাকে স্বীকার করছেন, যেটা কলকাতা বেস্ট, এরা উত্তর ভারতের লিনিয়েজটাকে স্বীকার করে না। কারণ লিনিয়েজটা বহনও করে না, স্বীকার করবে কি, এখানে তিতো। আর উত্তর ভারতের লিনিয়েজটা বহন করেন কে, এই উত্তর ভারত দক্ষিণ ভারতের লিনিয়েজ বহন করেন শীর্ষেন্দুর গাইডেন্স আমি অনেক ক্ষেত্রে ফলো করেছি, দক্ষিণ ভারতকে বোঝার চেষ্টা করেছি। শীর্ষেন্দু অনেকখানি কন্টিনেন্টাল, কিন্তু শীর্ষেন্দু অ্যাপার্ট, অন্য সবার থেকে আলাদা, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। বাকি সবাই মোটামুটি হুমায়ুন আহমেদের উপর কলকাতার প্রভাব যথেষ্ট আছে, এবং এই নাম কি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপর কলকাতার যে কূপমণ্ডুকতা, কান্ট্রি টু কান্ট্রি সম্পর্ক, কন্টিনেন্ট টু কন্টিনেন্ট সম্পর্ক নয়, এই জিনিসটা কন্টিনেন্ট টু কন্টিনেন্ট সম্পর্ক কাদের, এই দিল্লি, লখনৌ, লাহোর, এটা একটা কন্টিনেন্ট, এটা কিন্তু একটা দেশ না, এটা বিরাট 2টা দেশ 3টা দেশ বিভিন্ন ভাগ করা, ঠিক আছে। এদের হলো গিয়ে মানে উর্দুর চর্চা ঢাকাতেও হয়েছে, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এটা কন্টিনেন্টাল ল্যাঙ্গুয়েজ, উর্দু কিন্তু কোনো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ না। উর্দুর চর্চা হয়েছে এই কাশ্মীরে, উর্দুর চর্চা হয়েছে পাঞ্জাবে, উর্দুর চর্চা হয়েছে নাম কি বলে এই লাহোরে, যেটা পাকিস্তান অন্তর্গত, উর্দুর চর্চা হয়েছে করাচিতে, উর্দুর চর্চা হয়েছে যেমন আমাদেরকে নজরুল ইসলাম, তিনি করাচি থেকে শিখেছিলেন উর্দু ফার্সির যে ব্যুৎপত্তি গঠন, এগুলো শিখেছিলেন করাচি থেকে। তাহলে এই কন্টিনেন্ট টু কন্টিনেন্ট যোগাযোগ হয়েছে কাদের সাথে, উর্দুর সাথে, হিন্দির সাথে, এই জার্মানির, ইংল্যান্ড, ফ্রান্স, রোম, তারপরে রাশিয়া, সবগুলো কি কন্টিনেন্ট টু কন্টিনেন্ট যোগাযোগ হয়েছে। আর বাংলাদেশের হয়েছে কি কান্ট্রি টু কান্ট্রি, লিমিটেড এক্সটেন্টে। কারণ কি এখানে যে শুরু হয়েছিল অনেক বড় মনের মুসলমানদের দ্বারা, কিন্তু এটাকে বাড়াবা দিয়েছিলেন, এটাকে বাড়িয়েছিলেন, আগে নিয়ে গেছেন যারা, তারা সবাই ছিলেন ব্রাহ্মণ। এই যে 3 বন্দ্যোপাধ্যায় বললাম, তারাশঙ্কর, তারপরে এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে আরেকজন হলেন গিয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু 3জনই ব্রাহ্মণ। তারপরে এই নাম কি রবীন্দ্রনাথ, বঙ্কিম, এরাও ব্রাহ্মণ। তাহলে এই ব্রাহ্মণরা কিন্তু ঝেড়ে কাশে না, এরা কান্ট্রি টু কান্ট্রি যোগাযোগ করে। এবং এখানে আমাদের একটা প্রবলেম হয়ে কিন্তু
পরবর্তীতে আবার যারা এই চট্টগ্রামেরই আবার এই বিখ্যাত হয়েছিলেন তাদের মধ্যে হলেন গিয়া এই নাম কি বলে এই আব্দুল করিম সাহিত্য বিশারদ, তার সঙ্গে এই নাম কি বলে তারই ভাইয়ের ছেলে ছিলেন হলো গিয়ে আহমেদ শরীফ, সাইদ ওয়ালিউল্লাহ, তারপরে আরও যারা ছিলেন সাইদ ওয়ালিউল্লাহ, এবং তারপরে আরও ছিলেন হলো গিয়া সাইদ ওয়ালিউল্লাহর সাথে আরও যে 4-5 জন ছিলেন। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এদের মধ্যে থেকে এই সাহিত্যিক বেশ থেকে উঠে আসছিলেন যে এই আহমেদ শফা এবং সলিমুল্লাহ খান, এবং এদের সাহিত্যিক বেশ থেকে গান গাওয়া শুরু করলেন কে, সেটা হলো গিয়ে আয়ুব বাচ্চু। এবং আয়ুব বাচ্চুর একটা অ্যালবামের নাম ছিল কষ্ট, আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে। তো এই পলাতক মনোভাব, কষ্ট, কন্টিনেন্টাল, মানে একটা স্থানিক যে একটা ভাব, যেটা কসমোপলিটান না, যে সবার উপযুক্ত না, তার ফলে কি স্থানিক হলে ফলে এখানে বর্ণবাদ ছিল, এই যে বললাম কলকাতার বর্ণবাদের মধ্যে ঢুকে গেছে। তারপরে এর সঙ্গে স্থানীয় যে প্রভাব সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে, এবং এর ফলে যে মানে সাহিত্যিক মাহাত্ম্যও কিন্তু ছোট হয়েছে। কিন্তু আমরা আশা করছি যে পরবর্তীতে আমরা কন্টিনেন্ট টু কন্টিনেন্ট যোগাযোগ শুরু করব, এই স্থানীয়ভাবে থাকবে না। তখন কি হবে যে ইউরোপের শ্রেষ্ঠ যে এই জ্ঞানটা কিন্তু মানে জার্মান জ্ঞানটা কিন্তু ব্রিটেনও নিয়েছে, আমেরিকাও নিয়েছে। যেমন এই জন মরলের পরে ইংল্যান্ডের এই জার্মানির পর এত বেশি ছিল যে তিনি বলে আমি মন্ত্রিত্ব ত্যাগ করে দেবো, তাও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। তো সেটা আলটিমেটলি বাংলাদেশেও একসময় জার্মান দর্শন প্রচণ্ডভাবে প্রভাবিত হবে, যেটা রবীন্দ্রনাথ বা বঙ্কিমের মধ্যে ছিল না, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় বা এই নাম কি বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেটা নাই। ঠিক আছে, এরা কিন্তু এরকম একটা গল্প পড়েছিলাম যে এক মামা আসছে, তিনি জার্মান থেকে, তিনি জার্মানির বলছেন যে এই ব্রিটিশ কয়লার মধ্যে জার্মান গ্যাস ইউজ করো, তবে মাথার মধ্যে গ্যাস ঢুকে গেছে। তো মানে সে পাগল হয়ে গেছে। তার এই যে পাগল হয়ে যাবে কেন, কারণ জার্মানিকে তার ভয় করছে, তার ঘৃণা করছে, কারণ তারা চিন্তা করছে কলকাতার একটা রাইটারের খুব সম্ভবত এই টেনিদা বা ঘনাদা এই ধরনের ইসের মধ্যেই আপনার পাবেন। তো এই যে জার্মানির বিরুদ্ধে হয়তো ঘৃণা, কেন ভয়, মানে তীব্র ভয় হয়তো ঘৃণার জন্ম দেয়। তাদের ভয় হলো কি যে মুসলমানরা জার্মানিকে যদি জেনে ফেলে মুসলমানরা, তাহলে মুসলমানরা কিন্তু, কারণ তারা তো জানে যে বা সাহিত্যিক বাংলার জন্ম হিন্দুদের হাতে না, এটা মুসলমানদের হাতে। এবং চট্টগ্রামের এই মুসলমানরা যদি সাহিত্য চর্চা শুরু করে, কলকাতার অস্তিত্ব থাকবে না। কারণ তারা কি জার্মানরা মুসলমানদের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছে। জার্মানির শ্রেষ্ঠ কবি গেটে তার শেষ বয়সে ইসলামের প্রশংসা 250 কবিতা লিখে গেছেন। তো কাজে এই বাঙালি মুসলমান একসময় সাহিত্যের খুব ডেভেলপ ছিল, এই আলাওল, শামা সঈদ, আব্দুল হাকিম, এরা যে দৌলত কাজী, এরা একসময় প্রচণ্ড সাহিত্যে ডেভেলপ ছিলেন। এরা যদি সাহিত্য চর্চা শুরু করে দেয় আবার সেভাবে, তাহলে কিন্তু কলকাতার নেতৃত্ব রবীন্দ্রনাথ বঙ্কিম একসময় দূর হয়ে যাবে। কারণ উত্তর ভারত দক্ষিণ ভারতের রবীন্দ্রনাথ বঙ্কিম সব হারিয়ে গেছে, কার আসার পরে, ইকবাল আসার পরে। কারণ রবীন্দ্রনাথ বঙ্কিম ভেরি মাচ ন্যারোড, ছোটো মনের পরিচয় দিয়েছেন শুধু ইকে নিয়ে এসে, নাম কি বলে ব্রিটিশ সাহিত্যকে নিয়ে এসে বা ফ্রেঞ্চ সাহিত্যকে নিয়ে এসে। কিন্তু এই ইকবাল যখন জার্মান সাহিত্যকে সেভাবে নিয়ে আসলেন, তিনি যখন ইকবাল তখন বলেন না যাওয়া মুসলিম তাদাবুর ভিয়া কে তুমনে ওকে আগার দুন থা তু জিসকা এক টুটা হুয়া था तू उस कौम को तुझे उस कौम ने पाला आगोश मोहब्बत में कुचल डाला था जिसने पाँव में ताजे सारे दारा। এটা মানে কি, মানে হলো গিয়ে যে হে মুসলমান, তুমি কি চিন্তা করেছো তুমি কোন জগতে টুটা হুয়া তারা, তুমি কি মুসলমান, তুমি চিন্তা করেছো যে তুমি কোন জগতের, তোমাকে পালন করেছে, কোলে পালন করেছে কে, টুটা হুয়া তারাটাকে কোলে পালন করলো কে, কুচল ডালা আগোশে মোহাব্বত মে, ভালোবাসার কোলে তুমি পালন হয়েছো। কি জিসকে কুচল ডালা থা জিসনে পাও মে তাজে সারে দাঁড়া, যে দাঁড়ার যে মুকুটকে মারিয়ে মুসলমানরা চলে আসছে। তাহলে এই মুসলমান সাহিত্যটা ছিল ইরানি 5000 বছরের সাহিত্য, 5000 বছরের যে এই শ্রেষ্ঠত্ব, সেইটাকে পায়ে দমন করে একেবারে। কারণ ইরানিরা পর্যন্ত ইসলামকে গ্রহণ করে, ইসলামের যে হাদিস গ্রন্থ, ফিকা গ্রন্থ, সবগুলোতে ইরানিদের প্রভাব। তার সঙ্গে এই যে এইটাও কিন্তু ইরান থেকে ডেভেলপড, এই যে নাম খারিজমের থেকে এই আল জাবর আল মোকাবেলা, যে আল জাবর যে বইটা, এটা কিন্তু খরিজমি লিখেছিলেন। তো এই খরিজমি থেকে কিন্তু অ্যালগোরিদম বলি আর এই অঙ্ক বলি, এগুলো কিন্তু ওই ইরান থেকে ডেভেলপ। তো ইরানের সম্রাটের যে ইটাকে পায়ে দোলে ইসলাম এসেছে। তো এই জিনিসটা তাহলে
কত মানে উদ্দীপ্ত করে মুসলমানদের মন বা ভারতীয়দের মন, যে তিনি রামের প্রশংসায় যে কবিতা লিখেছেন ইকবাল, সেখানে কিন্তু মানে মন বড় হয়ে যায় হিন্দুদের। তাই হিন্দু মুসলমান না গুরু নানকের প্রশংসায় যে কবিতাগুলো লিখেছে, কিন্তু রবীন্দ্রনাথ কখনোই আল্লাহ নবীর প্রশংসায় একটা কবিতা লেখেন নাই। বঙ্কিম কিন্তু প্রথম লাইফে কবিতার চর্চা করেছেন, কিন্তু আল্লাহ রাসুলের প্রশংসায় একটা কবিতা তিনি লেখেন নাই। কিন্তু এই জন্য এই কলকাতার এদের এই ব্রাহ্মণদের কাজ ছিল ছোট মনের পরিচয়, শুধু বর্ণবাদী এবং একটা কলকাতা বেসড বর্ণ হিন্দু বেসড, যারা চট্টগ্রামের ঋণটাকে স্বীকার করছে না, কিন্তু উত্তর ভারত কিন্তু দক্ষিণ ভারতের ঋণ স্বীকার করতেছে। উত্তর ভারতের একজন ইকবালের গুরু ছিলেন, যার কাছে তিনি এই কবিতা লেখা শিখেছিলেন, দাগ দেহলুবির, কিন্তু শেষ জীবন কিন্তু যে তিনি দক্ষিণ ভারতে কাটাইছিলেন। এবং ইকবালও কিন্তু তার বাড়ি তৈরি টাকাটা কিন্তু দক্ষিণ ভারতের ভূপালের নবাবের টাকায় তিনি ইকবাল বাড়ি করেছিলেন। তো কাজেই এই চট্টগ্রামের সাথে কলকাতার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, দক্ষিণ ভারতের সাথে এই উত্তর ভারতের সম্পর্কটা, উর্দু সম্পর্কটা কখনোই বিচ্ছিন্ন হয়নি। আজকে যে দক্ষিণ ভারত যে এত চমৎকার 200 কোটি বাজেটে মুভি করছে, তামিলরা যে 3জন সায়েন্সে নোবেল প্রাইজ পাচ্ছে, তার কারণ হলো কি উত্তর ভারতের সাথে তার কানেকশান। এবং পাকিস্তান আন্দোলনে কিন্তু দেখা যায় যে সবচেয়ে বেশি ভোট বাংলা দিল, তারপরের ভোটগুলো কিন্তু দক্ষিণ ভারত থেকে আসছিল, পাঞ্জাব থেকে নয়। তাই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে উত্তর ভারত কিন্তু প্রচণ্ডভাবেই দক্ষিণ ভারত উত্তর ভারতের সাহিত্যিক কম্বিনেশনটা এখনও আছে, কিন্তু কলকাতা কিন্তু এই চট্টগ্রামের ঋণটা স্বীকার করছে না, যেটা চট্টগ্রামের ঋণকে আমাদের স্বীকার করা, কলকাতার লোকদের স্বীকার করে নেওয়া উচিত। যেহেতু এখন আমরা ইউটিউবের যুগে বসবাস করছি, ফেসবুকের যুগে বসবাস করছি, আমি একটা ভিডিও আপলোড করলে আমেরিকার লোক দেখতেছে, জার্মানির লোক দেখতেছে, আমেরিকা থেকে আমাদের বন্ধুরা কমেন্ট করতেছে, জার্মানি থেকে আমাদের ভক্তরা কমেন্ট করতেছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এইখানে ছোটো মনে পরিচয় দিয়ে কলকাতার লোকের লাভ নাই। এখন যে যুগটা আসছে, সেই যুগে আমাদের জার্মান সাহিত্যকে বাংলা ভাষায় নিয়ে আসতে হবে। তাহলে কী হবে, বাঙালিও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। যে কাজটা বঙ্কিম রবীন্দ্রনাথ করেনি, যে মশাল তারা দিতে পারেনি, সেই মশাল আমরা কেড়ে নিয়ে আমরা দৌড়াবো, সেই মশাল নিয়ে আমরা দৌড়াবো। তখন কী হবে, বাংলাদেশিরাও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, বাংলাদেশিরাও তখন কি বাঙালি মুসলমান তখন মানে কী হবে, সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, 200 কোটি বাজেটের মুভি করতে পারবে। তো আমি আগেই বললাম যে যখন এই 4জন সাহিত্যিক চর্চা করলো, পরবর্তীতে যখন ইংরেজরা বাংলাদেশ থেকে দখল করে নিল, ওটা তো মুসলিম পিরিয়ডে, 4জনই ছিলেন মুসলিম পিরিয়ডে। যখন এই 1757 পরে ইংরেজরা তো কিন্তু বেশি ইংরেজদের কাছে বেশি আগে আসলে কারা, হিন্দুরা। এবং তারা কিন্তু এই জগৎ শেঠরা কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করেছিল, জগৎ শেঠ, তারপরে রায়দুল্লভ, এরা কিন্তু এদেরকে হেল্প করেছিল, ব্রিটিশদের হেল্প করেছিল। আর এরা যেহেতু সিরাজউদ্দৌলা মুসলমান, ব্রিটিশে ভয় করতো যে মুসলমানরা আবার ক্ষমতা কেড়ে নেবে কিনা, তারা হিন্দুদের বিশ্বাস করতো। আর হিন্দুরাও এর মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল। সেই জাগরণে কারা কারা ছিল আমি তো বললাম, ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে এই রবীন্দ্রনাথ ঠাকুর, তার সঙ্গে এই নাম কি বলে, এই প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই যে কলকাতা বেসড যে এই সাহিত্যিকরা ছিল, তারা কিন্তু ভেরি মাচ ওই আরেকটা কান্ট্রি টু কান্ট্রি রিলেশন তৈরি করেছে। বিশেষ করে তারা এনেছিল কাদের সাহিত্য, ইংল্যান্ডের সাহিত্য এনেছিল। কিন্তু ইংল্যান্ডে কিন্তু ওই সময় চলে যাচ্ছে, যেমন ওয়ার্ডসওয়ার্থের পথে কিন্তু শেক্সপিয়ারের থেকে কান্ট এবং গেটের প্রভাব অনেক বেশি। এই ওয়ার্ডসওয়ার্থের পরে, বাইরনের পরে তো প্রচণ্ড পরিমাণ বেশি। যদিও জার্মানির শ্রেষ্ঠত্ব তারা উভয় স্বীকার করছে না, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ মহান, কারণ ওয়ার্ডসওয়ার্থের পরে জার্মান প্রভাবটা বেশি। আর বাইরন অতখানি গুরুত্বপূর্ণ না, কারণ তাদের মধ্যে মানে জার্মানের পার্সিয়ালটা আসছে। এবং তারপরেও তিনি এই গেটে কিন্তু এইকে মহান করেছেন, এই জন্যই যে বাইরনকে মহান করেছেন তাকে শিশু বানানোর জন্যই। মানে তিনি বলতেছেন যে ইউরোপের ইংল্যান্ডের সবচেয়ে বড় কবি বাইরন, গেটে বলতেছেন। আবার কিন্তু তারপরে আবার বলতেছেন যে যতবার তাকে বড় কবি মনে করতে চাই, ততবার তিনি শিশু, কারণ মানে এই শিশুসুলভ আচরণ আছে তাদের সাহিত্য, কিন্তু মানে একটা দেশ ভিত্তিক হতে পারে, কন্টিনেন্টাল হয়ে উঠছে না। কারণ কিন্তু জীবনের জয়গান বলছে না কারা, কিটস, বাইরন এবং শেলি, এদের মধ্যে জীবনের পরাজয়টাই বেশি আছে, এবং ফলে তারা অল্প বয়সে কিন্তু মারা যান। কিন্তু জীবনের জয়গান, ইসলামের শ্রেষ্ঠ থেকে গেছেন গেটে, এবং গেটে কিন্তু 83 বছর বয়স পর্যন্ত বেশি ছিলেন। এবং এই জার্মান সাহিত্যটা কিন্তু একটা সময় পাকিস্তান আন্দোলনে ভূমিকা রেখেছিল, ইকবালের প্রভাব ছিল, তারপরে কায়কোবাদের পরে। এবং এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, কায়কোবাদ, গোলাম মোস্তফা, এরা কিন্তু ভেরি মাচ ডিসিপ্লিনের ছিলেন। যেমন নজরুল যখন লিখলেন বিদ্রোহী, তখন এই তার 2 বছর পরে 1922 সালের 2 বছর পরে 1924 সালে লিখলেন গোলাম মোস্তফা লিখলেন কি বলে এটাকে, বলে হলো গিয়ে নিয়ন্ত্রিত, নিয়ম থেকে নিয়ন্ত্রিত। ফলে আমরা দেখব যে এই নিয়মকে পছন্দ করেছিলেন, গোলাম মোস্তফার ধারায় ছিলেন, কিন্তু এই
এই হলে গিয়া যে এই আকরম খাঁ এবং নাসিরুদ্দিন। তো নাসিরুদ্দিন বেঁচেছিলেন 107 বছর, 105 বছর, আর বেঁচেছিলেন 100 বছর। এই নাম কি বলে, এই মোহাম্মদী পত্রিকার যে আকরম খাঁ বেঁচেছিলেন 100 বছর, আর সওগাত পত্রিকা নাসিরুদ্দিন বেঁচেছিলেন 105 বছর। তো কাজেই এই হায়াত, এই আবে হায়াতের চর্চা করতেন। ইসলামের মধ্যে একটা অমৃত আছে, সেই অমৃতর স্বীকার করেন নেই, কিন্তু তিনি পড়েছেন। তিনি 20-22 বছর ধরে তিনি যখন দিল্লি থাকতেন, তিনি প্রতি মুহূর্তে তিনি ওই দিল্লির যে পুরানো মুসলমানদের হেরিটেজ ওইগুলোতে যাইতেন। ইকবাল যে তিনি ভালো করেই পড়েছেন, নাম কি বলে, এই নীরজ সিং চৌধুরী যিনি 102 বছর বেঁচেছেন, এবং ইসলামের এই হায়াতটাই কিন্তু তার মধ্যে প্রভাবিত হয়েছিল। নীরজ সিং চৌধুরী তিনি কিন্তু এই বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করেননি, বা স্বাধীনতাকে প্রথম দিকে তিনি অস্বীকার করেছিলেন। তিনি বলেছেন প্রবলেমটা পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের না। প্রায় 5-6টা তিনি প্রবন্ধ লিখেছেন। এই প্রবন্ধ নিয়ে বিস্তারিত আলোচনা আরেকদিন হবে। সেখানে তিনি শেষ পর্যন্ত যে বাংলাদেশ আলাদা হয়ে যাবে এটা স্বীকার করেছিলেন, কিন্তু এত বড় কথা তিনি বলে ফেলেছেন যে যদিও ঠকাচ্ছে বাঙালিদেরকে পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের, তিনি প্রবলেমটা বলছেন পূর্ব পাকিস্তানের লোকেদের মধ্যে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে, কারণ তিনি তো উর্দু সাহিত্য জানছেন, তিনি বাংলা সাহিত্যও জানছেন, তিনি দুই সাইডটাই জানছেন। তাহলে এইখানে আমাদের যে তিনি কিন্তু সেই নীরজ সিং চৌধুরী কিন্তু রবীন্দ্রনাথের বিপক্ষে 2টা বই লিখেছেন। একটা হলো গিয়া বাঙালির বিরুদ্ধে একটা বই, আত্মঘাতী বাঙালি, আর একটা রবীন্দ্রনাথের বিরুদ্ধে আত্মঘাতী রবীন্দ্রনাথ। তো এই বইগুলো আমরা পড়বো, বুঝবো, এগুলো নিয়ে আমি বিস্তারিত একসময় আলোচনা করব। তো কাজেই আমাদের এটা বুঝতে হবে যে এই চট্টগ্রামের যখন এই বাংলা ভাষাটাকেই পরবর্তীতে যখন এরা আবার প্রমোট করলো, তারা কিন্তু চিন্তা করে দেখলেন যে বাঙালি সবাই বুঝে, কাজে সংস্কৃততে লিপিতে লেখা লাভ নাই। আর বাংলা সাহিত্যের ডেভেলপমেন্ট হয়ে গেছিলো কাদের হাতে? সেটা হলো গিয়া এই 4 জনের হাতে। একজনের শামস সগীর, তারপরে হলো গিয়া এই দৌলত কাজী, আলাওল এবং আব্দুল হাকিম। কিন্তু এই ধারাটাকেই পরবর্তীতে বিকাশ করেছেন কে? এই যদিও তাদের ঋণ কখনো স্বীকার করেননি, তারা হলেন গিয়া ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে এই যে নাম কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, এরা। তাহলে এই যে দুই নাম কি বলে, এরা কিন্তু 2টা কান্ট্রি টু কান্ট্রি যোগাযোগ করছে, এবং তাদের হলে গিয়া যে লোকে বোঝার একটা ব্যাপার আছে। কিন্তু শুরু হয়েছিল পার্বত্য এলাকায়, চট্টগ্রাম বা আরাকানের পার্বত্য এলাকায়, এবং উর্দুরও শুরু হয়েছিল পার্বত্য এলাকায়। সেটা হলো গিয়া ওই দক্ষিণ ভারতের পার্বত্য এলাকায়, এই যে তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়া, এইসব এলাকায়। তো এই উর্দুর বিকাশের সাথে বাংলার বিকাশেরও মিল আছে। উর্দু ভাষা জাদিদ জুবান আছে, হ্যাঁ, বাংলাও কিন্তু জাদিদ জুবান, মানে উর্দু একটা নতুন ভাষা, বাংলাও একটা নতুন ভাষা। এবং এইখানেও কিন্তু ফার্সিতে একসময় সাহিত্য চর্চা হতো, উর্দু এলাকায় একসময় ফার্সিতে সাহিত্য চর্চা হতো। উত্তর ভারতে এখানে একসময় সংস্কৃত সাহিত্য চর্চা হতো, সংস্কৃত সাহিত্য চর্চা একসময় উত্তর ভারতে হইতো। কিন্তু এই সংস্কৃত এবং ফার্সির সাথে সম্পূর্ণ লিনিয়েজ বিচ্ছিন্ন এক ধরনের এই তৈরি করা হয়েছে। শুধুমাত্র ইংল্যান্ডের সাথে সম্পর্ক তৈরি করা হয়েছে শ্রেণীর স্বার্থে, ব্রাহ্মণদের স্বার্থে। এবং রবীন্দ্রনাথের আপনি একটা কবিতা পাবেন না যেটা ব্রিটিশ স্বাধীনতার জন্য, কারণ তারা স্বাধীনতাই চায়নি। কারণ স্বাধীন হলে পরে তাদের জমিদারি চলে যাবে, তাদের ব্রাহ্মণ্যবাদ চলে যাবে, সাধারণ মানুষ এটা ডেভেলপ হয়ে উঠবে। তো এই সাধারণ মানুষ কিন্তু দক্ষিণ ভারতে ডেভেলপ হওয়ার ফলেই তারা এত সুন্দর সুন্দর মুভি করতে পারছে, সায়েন্সে নোবেল প্রাইজ পাচ্ছে। কিন্তু আমরাও বাংলাদেশেও কিন্তু সায়েন্সে নোবেল প্রাইজ পাবে একসময়, এটা বাস্তবতা। আমি বলছি বাংলাদেশে একসময় দক্ষিণ ভারতের মতো 200 কোটি বাজেটের মুভি করবে, এটা বাস্তবতা। কারণ এদেরকে কী হবে, কন্টিনেন্ট টু কন্টিনেন্ট যোগাযোগ করতে হবে, শুধু ইংলিশ না। দক্ষিণ ভারত যেমন, উত্তর ভারত যেমন কন্টিনেন্ট টু কন্টিনেন্ট যোগাযোগ করে, গোটা ভারতের সাথে গোটা ইউরোপের। তাহলে ইউরোপের শ্রেষ্ঠকে হলে গিয়া নাম কি বলে, ইউরোপের শ্রেষ্ঠ হলো গিয়া জার্মানি। সে জার্মান জিনিসটা নিয়ে এসছে। ভারতবর্ষের শ্রেষ্ঠকে পাঞ্জাবের শ্রেষ্ঠ জিনিস তারা নিয়ে এসছে কারা? দক্ষিণ ভারত নিয়ে এসে দক্ষিণ ভারত এখন পাকিস্তানের থেকে, ভারতের থেকে, লাহোর থেকে, চণ্ডীগড় থেকে ডেভেলপড হয়ে গেছে অর্থনৈতিকভাবে। তারা কি করছে, তারা সায়েন্সে নোবেল প্রাইজ পাচ্ছে 3টা। তারা কি করছে, 200 কোটি বাজেটের মুভি করছে। কাজে বাংলাদেশেও যদি এই বেস্ট জিনিসটা, জার্মান দর্শনটা নিয়ে আসে, ইউরোপের শ্রেষ্ঠ জিনিসটা, আমেরিকার শ্রেষ্ঠ জিনিসটা এমারসনকে নিয়ে আসে, তখন কী হবে, যিনি এমারসনকে যে আমেরিকান স্কলার লিখেছেন, তখন কী হবে, বাংলাদেশ সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। বাংলাদেশে তখন 200 কোটি বাজেটের মুভি করবে। বাঙালি মুসলমানরা তখন হারানো নেতৃত্ব, দৌলত কাজীর নেতৃত্ব, তারপরে ঈশের নেতৃত্বটা ফিরে পাবে। এই যে নাম কি বলে, এই এবং এরা কিন্তু বেশি কলকাতার, এবং তারা কিন্তু এবং মেন স্ট্রিম ঢাকা, খুলনা, তারপরে এই ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, এইসব এলাকার লোকেরাও যদি তখন সাহিত্য চর্চা শুরু করে, যেটা উত্তর ভারত দক্ষিণ ভারতের সাহিত্য চর্চা শুরু হয়ে গেছে, তাহলে কী হবে আমাদের, এবং চট্টগ্রাম, এরাও যদি
জার্মান দর্শনটাকে বেস করে, যেটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। যেমন এমারসন এত টপ হলেন কি, তিনি জার্মান দর্শনকে নিয়ে আসছেন বলে তো। এমারসন কিন্তু তার বউ যখন মারা গেছিলেন তখন ইউরোপ ভ্রমণ করেছিলেন। ইউরোপ ভ্রমণ করে তিনি ইউরোপের শ্রেষ্ঠ দর্শন জার্মান দর্শনকে আমেরিকা নিয়ে এসে তিনি লিখলেন আমেরিকান স্কলার, যে আমরা আর ইউরোপকে ফলো করবো না, আমরা নিজস্ব সাহিত্য ফলো করবো। সেখান থেকে কিন্তু পরবর্তীতে মার্ক টোয়েন, তারপরে এই যারা যারা আমেরিকান সাহিত্যকে, যে ওয়াল্ট হুইটম্যান, এরা যারা যারা আমেরিকান সাহিত্যকে নিয়ে আসছেন, তারা কিন্তু তাদের সবার গুরু কিন্তু কি এমারসন। তো আমাদেরকেও কিন্তু বাঙালি মুসলমানকে যদি টপ হইতে হয় তাহলে কিন্তু এমারসনের মতো হতে হবে, যারা বাংলাদেশি স্কলার লিখবে, যারা ওই জার্মান থেকে নিয়ে আসবে কিন্তু বলবে যে না আমরা এখন ইউরোপকে ফলো করি না, আমরা বাঙালি স্কলার, আমরা ইউরোপে বেস্ট জিনিসটা কিন্তু নিয়ে আসতে হবে। একটা জিনিস বুঝতে হবে, সে এমারসন কিন্তু নিয়ে আসার পরেই তিনি ডিক্লেয়ার করেছিলেন যে যে বেস্ট উপাদান হলে পরে তো বেস্ট পোলাওটা তৈরি হবে, বেস্ট বিরিয়ানিটা তৈরি হবে। তো আমরা যদি এরকম বেস্ট পোলাও, বেস্ট বিরিয়ানি, বেস্ট তন্দুরি, বেস্ট নানরুটি তৈরি করতে চাই, বেস্ট আটাটা আমাদের নিয়ে আসা লাগবে। কিন্তু আমি বারবার বলতেছি, বেস্ট আটাটা কিন্তু এই বিশেষ করে জার্মান দর্শনটা কিন্তু রবীন্দ্রনাথ এবং বঙ্কিম এই দুইজনই আনেননি। কিন্তু এই দুইজনকে যখন আনে ফেলবে তখন কী হবে, বাংলাদেশের লোকেরাও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, বাঙালি মুসলমানরাও কিন্তু তখন নোবেল প্রাইজ পাবে, সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। এবং তারা কীভাবে 200 কোটি বাজারে মুভ করে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।